সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শামসুল হক খান কলেজ কর্তৃক আয়োজিত কলেজ এখন আমার ঘরে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইস্কান্দার হোসেন, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো নোবেল করোনা ভাইরাস উপলক্ষে সারা পৃথিবী এখন স্তম্ভিত। সেই সাথে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও গত 1 মাসের বেশি সময় ধরে আমরা বন্ধ রেখেছি। তোমাদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে আমাদেরকে উৎসাহ প্রদান করবে। যাক, শুরু করা যাক আমাদের আজকের লেকচার। আজকের ক্লাসে তোমাদেরকে আমি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই বইটি সম্পর্কে একটু ধারণা দেব এবং পরবর্তীতে আমি একটা লেকচার শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই বইটি 2টি পত্রে বিভক্ত। প্রথম পত্র হচ্ছে ফিন্যান্স, দ্বিতীয় পত্র হচ্ছে ব্যাংকিং ও বিমা। প্রথম পত্র ফিন্যান্স বইটি আমরা খুব ভালোভাবেই কলেজে শেষ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা জানো যে ব্যাংকিং ও বিমা এই বইটি 2টি ভাগে বিভক্ত। একটি অংশ হচ্ছে ব্যাংকিং, অন্য অংশ হচ্ছে বিমা। ব্যাংকিং অংশে সর্বমোট রয়েছে আমাদের 9টি অধ্যায় এবং বিমা অংশে রয়েছে 5টি অধ্যায়। এই নিয়ে আমাদের বইতে 14টি অধ্যায় রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংকিং অংশতে এই 9টি অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় 60টি প্রশ্ন থাকে, আর বিমা অংশে আমাদের 5টি অধ্যায় থেকে 4টি প্রশ্ন থাকে। আমাদের যেহেতু এই বইটা 2টি অংশে বিভক্ত, তুমি বোর্ড পরীক্ষা ব্যাংকিং অংশ থেকে তোমাকে কমপক্ষে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বিমা অংশ থেকে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বমোট তোমরা 60টি প্রশ্নের উত্তর দিবে। 7 × 10 = হচ্ছে 70 নাম্বার। আর যথারীতি MCQতে তোমাদের 30 নাম্বার থাকে। সর্বমোট 100 নাম্বার তোমরা পরীক্ষায় আনসার করতে হবে তোমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমাদের আজকের লেকচারে আমরা চলে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের স্বাগত জানাচ্ছি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আজকে আমাদের প্রথম ক্লাস ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, দ্বিতীয় পত্র, অধ্যায় 2, কেন্দ্রীয় ব্যাংক। আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। সবাই এটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তোমরা দেখতে পাচ্ছ এখানে শাপলা চত্বর, মতিঝিলে, তার পেছনে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই অধ্যায়টি আমরা কি শিখব? এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি সম্পর্কে আমরা জানতে পারব। আসো আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটু দেখি। কেন্দ্রীয় ব্যাংকটা আসলে কি? একটি দেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জনের পরই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চায়। এই অর্থনৈতিক স্বাধীনতার প্রতীকী হচ্ছে অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো দেশের অর্থ ব্যবস্থার জীবনকাঠি, কর্ণধার, উপদেষ্টা, অভিভাবক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজ কথায়, দেশের যে প্রধান ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে অন্যান্য ব্যাংক পরিচালিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। আরেকটু ব্যাপকভাবে আমরা বলতে পারি এইভাবে যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসা ও মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, সে আর্থিক প্রতিষ্ঠানকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। আমরা আমাদের মতো করে আরেকটু সহজভাবেও বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি সরকারের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়ে থাকে। দেশের অর্থবাজারকে নিয়ন্ত্রণ করা, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা এবং সুসংগঠিত একটি বাজারকে পরিচালিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বেসিক্যালি গঠিত হয়েছে। প্রত্যেক দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। যেমন বাংলাদেশে রয়েছে বাংলাদেশ ব্যাংক, আমরা যুক্তরাষ্ট্রে বলতে পারি ফেডারেল রিজার্ভ সিস্টেম,
আমরা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের জন্য বলতে পারি স্টেট ব্যাংক অফ পাকিস্তান। ঠিক এইভাবে আমরা ভারতের যদি কেন্দ্রীয় ব্যাংকের নাম বলি ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমি আবারও বলছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এরপরে কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে তোমাদেরকে একটু আমি আলোচনা করছি। কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তির ইতিহাস খুব বেশি দিনের নয়। সপ্তদশ শতাব্দীর দিকে বিশ্বে প্রথম কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব হয়। আধুনিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠার বহু আগেই সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালি, নেদারল্যান্ড ও প্রভৃতি ইউরোপিয়ান দেশে সেন্ট্রাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। 1694 সালে প্রথম খাঁটি কেন্দ্রীয় ব্যাংক হিসাবে দ্য ব্যাংক অফ ইংল্যান্ড বিশেষ সরকারি আইন বলে প্রতিষ্ঠিত হয়, তাই একে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়। আমাদের একটা এখান থেকে কুইজ প্রশ্ন থাকতে পারে যে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় কোন ব্যাংকে? আমরা বলতে পারবো দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1694 সালে। এছাড়াও বলতে পারি যে বিশ্বের প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক কোনটি? তাহলে আমরা বলতে পারবো ব্যাংক অফ ইংল্যান্ড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1948 সালের জুলাই মাসে পাকিস্তানে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংক অফ পাকিস্তান কাজ আরম্ভ করে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর 1972 সালে প্রেসিডেন্টের 127 নং আদেশ বলে স্টেট ব্যাংক অফ পাকিস্তানে এর পূর্বাঞ্চলীয় শাখা বাংলাদেশ ব্যাংক নামে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে, যা কার্যকর হয় 16 ডিসেম্বর 1971 সাল থেকে। 16 ডিসেম্বর 1971 সালে থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম শুরু হয়। আমরা সংক্ষেপে কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে একটু জেনে নিলাম। তোমরা বিস্তারিত জানতে পারবে যখন বই তোমাদের হাতে আসবে, আরও বিস্তারিত তোমরা এখান থেকে জানতে পারবে। দেখো, পরবর্তীতে আসি আমরা কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি। কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধিটা আসলে অনেক বিস্তৃত। প্রথম অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ছোট পরিসরে কাজ করলেও দিন দিন এটার কার্যক্রম অনেক বৃদ্ধি পাচ্ছে, কারণ তোমরা জানো একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কারণ এই ব্যাংক দেশের সকল ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। আসলে কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধির মধ্যে প্রথম যেটা হচ্ছে নোট প্রচলনের একক অধিকার। তোমরা দেখতে পাচ্ছ নোট প্রচলনের একক অধিকার রাখে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে যেটি কিনা নোট প্রচলনের একক অধিকার রাখে। অন্য কোনো ব্যাংক, অন্য কোনো প্রতিষ্ঠানকে নোট প্রচলনের অধিকার প্রদান করা হয় না। তো মূলত এই প্রয়োজন, নোট প্রচলনের প্রয়োজনেই বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা কার্যক্রম শুরু হয়েছে। তো নোট প্রচলনের একক অধিকার যেহেতু কেন্দ্রীয় ব্যাংক রাখে, অন্য কোনো ব্যাংক রাখে না, তো দেশে নোট দুই ধরনের নোট রয়েছে বাংলাদেশে। একটি হচ্ছে ব্যাংক নোট আর একটি হচ্ছে সরকারি নোট। সরকারি নোটটা হচ্ছে সরকার কর্তৃক প্রচলিত, আর ব্যাংক নোটটা ব্যাংক প্রচলন করে থাকে। আমরা সরকারি নোটগুলোর নাম বলতে পারি 1 টাকা, 2 টাকা, 5 টাকা নোট হচ্ছে সরকারি নোট। এটা চেনার সহজ উপায় হচ্ছে সরকারি নোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই লাইনটি লেখা থাকবে এবং বাংলাদেশের অর্থ সচিবের স্বাক্ষর থাকবে। অন্যদিকে ব্যাংক নোট হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট, যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকবে এবং বাংলাদেশ ব্যাংক, তোমাদের ব্যাংক নোটের বা মুদ্রার উপরে বাংলাদেশ ব্যাংক লাইনটি লেখা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজেই ব্যাংক নোটটা চিনতে পারবো। আর ব্যাংক নোট হচ্ছে যেমন 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত নোটকে ব্যাংক নোট বলা হয়। তো যাই হোক, নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকার রাখে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, অন্য কোনো ব্যাংক এই অধিকার পায় না। পরের পয়েন্টটা দেখতে পারো তোমরা, অর্থবাজারের অভিভাবক। অর্থবাজার, অর্থ বা মুদ্রা বাজার। বাংলাদেশের বাজার হচ্ছে দুটি, একটি হচ্ছে মূলধন বাজার আর একটি হচ্ছে মুদ্রা বাজার। এটাকে অর্থবাজারও বলা হয়, আর পুঁজি বাজারকে মূলধন বাজারও বলা হয়। তোমরা প্রথম পত্রে জেনে আসছো যে অর্থবাজার হচ্ছে যে বাজারে স্বল্পমেয়াদী অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন করা হয় তাকে বলা হয় অর্থবাজার বা মুদ্রা বাজার। এই অর্থবাজারের অভিভাবক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অর্থবাজারকে নিয়ন্ত্রণ করে। কোথাও কোনো অসঙ্গতি থাকলে সেটা ঠিক করে নেয় কেন্দ্রীয় ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংকের সেই নির্দেশনা অনুযায়ী অন্যান্য ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও আমি বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক
প্রত্যেক 6 মাস পর পর মুদ্রানীতি প্রণয়ন করে। এই মুদ্রানীতি বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে অর্থ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো, যেগুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। এরপরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ঋণের শেষ আশ্রয়স্থল। ঋণের শেষ আশ্রয়স্থলটা কি? বাণিজ্যিক ব্যাংকগুলো বা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে যে তালিকাভুক্ত ব্যাংকগুলো রয়েছে সেগুলো কোথাও যদি ঋণ না পেয়ে থাকে তাহলে তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক তাকে ঋণ প্রদান করে থাকে বিভিন্ন শর্ত সাপেক্ষে। এই জন্য আসলে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে ঋণ দানের শেষ আশ্রয়স্থল। এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর আস্থার জায়গা, যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলো যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তখন তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সুবিধাগুলো নিতে পারে। তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবেও কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। কীরকম? কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের অর্থ জমা করে, সংরক্ষণ করে এবং সেগুলোকে নিকাশ ঘরের দায়িত্ব পালনের মাধ্যমে অন্যান্য ব্যাংকের ব্যাংকারের দায়িত্ব পালন করে থাকে। যখন আন্তঃব্যাংকিং দেনা পাওনা উদ্ভব ঘটে তখন কেন্দ্রীয় ব্যাংক সেটা নিষ্পত্তির ব্যবস্থা করে। কোনো সমস্যা সৃষ্টি হলে কেন্দ্রীয় ব্যাংক একটা নির্দিষ্ট জায়গায় বসে সেটি নিষ্পত্তি করে থাকে। এই জন্য এটাকে বলা হয় নিকাশ ঘর। তো অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে, বিভিন্ন ব্যাংকগুলোকে উপদেশ প্রদান করে, প্রতিনিধিত্ব করে, বিভিন্ন পরামর্শ প্রদানের মাধ্যমে অন্যান্য ব্যাংকে সহযোগিতা করে থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় অন্যান্য ব্যাংকের ব্যাংকার। তোমরা এখানে দেখতে পাচ্ছ সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারের ব্যাংক হিসাবে কাজ করে। সরকারের পক্ষে অর্থ জমা করা, অর্থ সংরক্ষণ করা, সেগুলো তত্ত্বাবধান করা, বিভিন্ন প্রতিনিধিত্ব করা, সরকার হয়ে এসব কাজগুলো খুব সহজে করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সবসময় সরকারের রাজস্ব সংগ্রহ করে। এই রাজস্বগুলো এবং বিদেশি ব্যাংকগুলোর সাথে লেনদেন করা, যেমন তোমরা নাম শুনেছ, বিশ্ব ব্যাংকের নাম শুনেছ, এডিবি, আইডিবি, হ্যাঁ, এই সকল ব্যাংকগুলো থেকে যদি আর্থিক অনুদান পেয়ে থাকে বা সেই টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংক যোগাযোগ করে সংরক্ষণ করে এবং পরবর্তীতে বিভিন্ন সরকারের বিভিন্ন ব্যয় প্রকল্পগুলোতে ব্যয় করে থাকে। সরকারের নির্দেশে এই কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তোমরা এরপর দেখতে পাচ্ছ যে মুদ্রার মান সংরক্ষণ। মুদ্রার মান সংরক্ষণ করার একক দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান প্রধান সংরক্ষক। যেমন দেশের অভ্যন্তরে মুদ্রাকে শক্তিশালী রাখা, বিদেশি মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রাকে শক্তিশালী করা, দেশের অভ্যন্তরে মুদ্রার মানটাকে সংরক্ষণ করার প্রধান দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশলের মাধ্যমে মুদ্রার মানটাকে ঠিক রাখে। যেমন তুমি 100 টাকা দিয়ে যে দ্রব্যটি বা পণ্যটি ক্রয় করতে পারবে, সেই পণ্যটা যেন 100 টাকা দিয়ে ক্রয় করতে পারো, হ্যাঁ, আন্ডার ভ্যালু যেন না হয়, সেদিকে কেন্দ্রীয় ব্যাংক খেয়াল রাখে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান সংরক্ষণে সবসময় সচেষ্ট থাকে। আমরা জানি মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত। যখন মুদ্রাস্ফীতি ঘটে তখন দেখা যাচ্ছে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, বাজারে টাকার ফ্লো বেড়ে যাচ্ছে। তখন কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মুদ্রাগুলো বিভিন্ন কৌশলের মাধ্যমে তুলে নেয়। আবার যখন মুদ্রা সংকোচন দেখা যায় তখন দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক বাজারে মুদ্রার প্রবাহ বেড়ে দেয় বিভিন্ন কৌশলের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশলের মাধ্যমে বাজারে মুদ্রার পরিমাণ বাড়ায়। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান সংরক্ষণ করে মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে, ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংকের আওতা পরিধি সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে তোমাদের একক কাজ থাকবে, তোমাদের বাসায় তোমরা নিজেরা কেন্দ্রীয় ব্যাংকের আওতা পরিধিগুলো কি কি সেগুলো মনে রাখার চেষ্টা করবে, সেগুলো বোঝার চেষ্টা করবে। আসো আমরা মূল্যায়ন করি। আজকের এই লেকচার থেকে আমরা কি শিখলাম সেটা আমরা মূল্যায়ন করি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রতিদিন এটি তার দেশের অভ্যন্তরের শাখাগুলো থেকে প্রাপ্ত বিবরণী অনুযায়ী চেক, ড্রাফট, বিলের পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি ঘটায়। সম্প্রতি বাজারে ঋণের সরবরাহ অনিয়ন্ত্রিত হয়ে পড়লে এটি তার তালিকাধীন ব্যাংকগুলোর জমার হার, ব্যাংক হার ও জমার হার বর্তমান হার থেকে 1% বাড়িয়ে দেয়। অর্থ সরবরাহ কি? প্রথম প্রশ্ন হচ্ছে অর্থ সরবরাহ কি? আমরা জানি যে সরকার কর্তৃক সরবরাহকৃত বিহিত মুদ্রাকে বলা হচ্ছে অর্থ সরবরাহ। বিহিত মুদ্রা হচ্ছে সরকারি নোট এবং ব্যাংক নোট, এই দুটো নোটকে একত্রে বিহিত মুদ্রা বলা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। জনকল্যাণের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত এবং পরিচালিত হয় না। পরের প্রশ্ন আমরা দেখতে পারি উদ্দীপকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোন কাজটি ইঙ্গিত দেওয়া হয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এটি কোন কাজ করে? দেশের অভ্যন্তরে শাখাগুলো, ব্যাংকের যে শাখাগুলো রয়েছে সেগুলো থেকে প্রাপ্ত বিবরণী অনুযায়ী চেক, ড্রাফট, বিলের পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি ঘটায়। তাহলে এটি কোন ধরনের কাজ করে? আসো আমরা আওতা ও পরিধির মধ্যে যাই, তাহলে আমরা ওখানে দেখতে পাবো। দেখো তোমরা এখানে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে। দেখো অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক, অন্যান্য ব্যাংকের মধ্যে যদি চেক, ড্রাফট, বিলের পারস্পরিক দেনা পাওনা যদি সৃষ্টি হয় তখন সেটি কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট জায়গায় বসে সেটা নিষ্পত্তি করে, এই জন্য এটাকে বলা হয় নিকাশঘর। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে নিকাশঘরের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক। তো এটা আমরা দেখতে পেলাম। পরের প্রশ্নটা আমরা দেখি যে বাজার ঋণের সরবরাহ নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গৃহীত পদক্ষেপ কী ধরনের পরিবর্তন করবে? বাজার ঋণের সরবরাহ নিয়ন্ত্রণে সম্প্রতি বাজারে ঋণের সরবরাহ অনিয়ন্ত্রিত হয়ে পড়লে এটি তার তালিকাধীন ব্যাংকগুলোর ব্যাংক হার ও জমার হার বর্তমান হার থেকে 1% বাড়িয়ে দেয়। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক পরিলক্ষিত করলো যে বাজারে ঋণের সরবরাহ বেড়ে গিয়েছে, মানে অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সেটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছে। এখন কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতে হলে কিছু কৌশলের মাধ্যমে করে। সেটি হচ্ছে, একটা কৌশল হচ্ছে ব্যাংক হার, আর একটা হচ্ছে জমার হার। ব্যাংক হার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে, তালিকাভুক্ত ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটিজ বাট্টা করে তাকে ব্যাংক হার বলে। আর জমার হার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে বাধ্যতামূলকভাবে বাণিজ্যিক ব্যাংক তার আমানতের একটা অংশ জমা রাখতে হয়। তালিকাভুক্ত ব্যাংক আমানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হয়। সে জমার হারটা বাড়িয়ে দিয়েছে, তো বাড়িয়ে দিয়ে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে। তার মানে জমার হার যখন বাড়িয়ে দিবে, ব্যাংক হার যখন বাড়ানো হবে, তখন অটোমেটিক অর্থটা চলে যাবে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকার পরিমাণটা কমে যাবে, কমে গেলে বাজারে ঋণের সরবরাহটাও কমে যাবে। তো সেইখানে বাজার ঋণের সরবরাহ নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গৃহীত পদক্ষেপটি আমি মনে করি একটা ইতিবাচক পরিবর্তন আনবে। এটা তোমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারো। তোমাদের বাড়ির কাজ থাকবে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাগুলো লিখো। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা লিখবে এবং আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো তোমরা বাড়িতে চর্চা করবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ জানিয়ে আমার লেকচার এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে।